নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল করিমগঞ্জের ব্যবসায়িক এলাকা। মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার বিরুদ্ধে প্রকাশ্য সভা থেকে ব্যবসায়ীদের ধমকানোর অভিযোগ তুললেন বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া। রাতাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় 6টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এনডিপিএস মামলার আসামিকে পাকড়াও করতে করিমগঞ্জে মিজ পুলিশের অভিযান। কাছাড়ের লক্ষ্মীপুর জুজাং পাহাড় থেকে উদ্ধার নিখোঁজ ফেরিওয়ালার মৃতদেহ। ছট পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ঘাটে ভক্তদের ঢল। পতাকা উত্তোলনের মাধ্যমে শুভারম্ভ হলো রামকৃষ্ণ বিদ্যাপীঠের 5 দিনব্যাপী প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান। মাতৃভাষা গৌরব সপ্তাহ উদযাপন সরস্বতী বিদ্যানিকেতনে। বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল সীমান্ত শহর করিমগঞ্জের ব্যবসায়িক এলাকা। বৃহস্পতিবার মধ্যরাতে ছন্তর বাজারে অগ্নিকাণ্ড। ছন্তর বাজারের ভেতরে একটি বন্ধ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাটি পেয়ে সাথে সাথে বাজারের পাহারাদাররা ব্যবসায়ীদের খবর দেন। অগ্নি নির্বাপক বাহিনী ও স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাটি নিয়ে ব্যবসায়ীরা বলেন, ছন্তর বাজারে বিগত কয়েক মাস থেকে কিছুদিন পর পর অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে। এ নিয়ে চিন্তায় রয়েছেন ছন্তর বাজারের ব্যবসায়িক মহল। ব্যবসায়ীরা বলেন, রাতের বাজার বন্ধ হওয়ার পর বাজার জুড়ে বিভিন্ন অবৈধ কার্যকলাপ হয়। তারা অভিযোগের সুরে বলেন, করিমগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসনকে এ নিয়ে তারা কয়েকবার স্মারকপত্র প্রদান করেছেন। বাজারের বিভিন্ন স্থানে অবৈধ কার্যকলাপের জন্য এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে সন্দেহ করেছেন বাজারের ব্যবসায়ীরা। তারা বাজারে রাতের আধারে চলা অবৈধ কার্যকলাপগুলো বন্ধ রাখার জন্য করিমগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসনের নিকট আহ্বান জানান। রাত্রে প্রায় 2:10 নাগাদ পাহারাদারের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সন্তর বাজারে আগুন লেগেছে শিরামুড়ির হাটির নিকটবর্তী দোকানগুলোতে। আমাদের পাহারাদার ছিল, ওই আমাদেরকে ফোন ফোনের মাধ্যমে জানিয়েছে। তখন আমাদের নীতিশদা ছিলেন এখানে। নীতিশদা এসে উনি থানা ফোন করেছিলেন। তারপর থানা এসে যে সরজমিন দেখে যে থানা এসে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে। ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিভিয়ে দিয়েছে। আমাদের বক্তব্য হলো, আগুন তো লাগতেই পারে, কিন্তু ঘন ঘন আগুন লাগছে। গত কয়েকদিন আগে এইভাবে একটা ছিল। আমরা অনেকবার মেমোরান্ডাম দিয়েছি এসপি সাহেবের নিকট, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের নিকট, আমাদের সঙ্গে কপিও আছে। তো রাত্রে যেহেতু আমরা সাধারণ ব্যবসায়ীরা 10টার ভিতরে আমরা বাজার থেকে চলে যাই, আমরা যাওয়ার পরে আমরা খবর পাই, আমাদের পাহারাদার আমাদেরকে জানায় যে রাত্রেবেলা সন্তর বাজারে অবৈধভাবে অনেক কিছু কামকাজ চলে, অনেক ধরনের কামকাজ চলে, যেগুলো সমাজের চোখে সম্পূর্ণভাবে অবৈধ। অনেকবার আমরা থানায় নালিশ জানিয়েও মেমোরান্ডাম দিয়েও এই ধরনের জিনিস থেকে আমরা অব্যাহতি পাই নাই। তাই আজকে আমরা আবার এই প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো, যাতে আমরা চলে যাওয়ার পর 10টার পরে প্রশাসন যদি কোনো সাধারণ মানুষকে বাজারে পায়, ওকেও যাতে সাহায্য করে ঠিক মতো, এবং সন্তর বাজারকে যাতে অবৈধ বাজার থেকে অব্যাহতি দিয়ে, ওটাই আমাদের মেইন। আমরা জানি না, দেখুন সাধারণ ব্যবসায়ীরা তো এত রাতে থাকার কথা নয়। 10টার ভিতরে তো সম্পূর্ণভাবে বাজার খালি হয়ে যায়। কে থাকে, তারপর কী কাজ সন্তর বাজারে চলে, এগুলো তো আমরা কিছুই বলতে পারবো না। শিলচরে আসাম বিধানসভার বিরোধী দলপতি তথা কংগ্রেস নেতা দেবব্রত শইকিয়া সংবাদ সম্মেলন। 13ই নভেম্বর রাজ্যের আরও 4টি সমষ্টির সাথে সঙ্গতি রেখে ধলাই সমষ্টিতে হতে যাওয়া উপনির্বাচন উপলক্ষে শিলচরে এসে উপস্থিত বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া। সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীকে কঠোর সমালোচনা বিরোধী দলপতির। কংগ্রেস নেতা দেবব্রত শইকিয়া অভিযোগ করে বলেন যে বিজেপি নেতারা সাধারণ নাগরিকদের ভয়ভীতি দেখিয়ে উপনির্বাচনে জয়লাভ করতে চাইছেন। তিনি বলেন, সম্প্রতি মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া প্রকাশ্য জনসভা থেকে ধলাইয়ের ব্যবসায়ীদের পরোক্ষভাবে হুমকি দিচ্ছেন। সাধারণ নাগরিকদের তথা ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে পুরো রাজ্য জুড়ে ভোট টানতে চাইছে বিজেপি, এমনই অভিযোগ তুলেন বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া। পরিমল শুক্লবৈদ্যের আমলে ধলাইয়ে কোনো উন্নয়ন হয়নি বলে দাবি দেবব্রতের। এদিনের সাংবাদিক বৈঠক থেকে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসকে নিয়ে বিজেপি নেতা অমিয়কান্তি দাসের করা বাংলাদেশি ইস্যুটি নিয়েও সরব হন আসাম বিধানসভার বিরোধী দলপতি। কংগ্রেসে নয়, বিজেপিতেই পরিবারতন্ত্র চলে বলে অভিযোগ দেবব্রত শইকিয়ার। সাংবাদিক সম্মেলন থেকে ধলাইয়ের পাশাপাশি বিহালি ও চামগুড়িতেও বিজেপির সম্মুখে কংগ্রেস ভালো লড়াই করবে বলে দাবি করেন আসাম বিধানসভার বিরোধী দলপতি
দেবব্রত শইকীয়া। বিজেপি দলে সকলো সমষ্টিতে সাধাৰণ নাগৰিকক ভয় ভাবুকি আৰু প্ৰলোভন দি আছে। যোৱাকালি ইয়াৰে ভাঙা বজাৰত এখন সভাত মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়াই কৈছে, আপোনালোক ব্যৱসায়ী মানুহ, মই ইয়াৰ মন্ত্ৰী, আপোনালোকে ব্যৱসায় কৰিব, মোক লগ পাই থাকিব। অৰ্থাৎ আমাৰ দেশত সাংবিধানিকভাৱে সকলোৰে বৈধভাৱে ব্যৱসায় থকা মেলা নিজৰ নিজৰ কাম কৰাৰ অধিকাৰ আছে। ইয়াত চৰকাৰী হস্তক্ষেপ একেবাৰে নালাগে। কিন্তু বিজেপি দলৰ সভাত ব্যৱসায়ীসকলক এনেধৰণৰ উদ্দেশ্য কৰি তেওঁ যে প্ৰভাৱিত কৰিব বিচাৰিছে, এই কথাটো অতি দুৰ্ভাগ্যজনক। যোৱা সময়ছোৱাত মুখ্যমন্ত্ৰী মহোদয়ে ঝাৰখণ্ডত গৈ কৈছেগৈ যে যদি তাত কংগ্ৰেছ চৰকাৰ আহে, বাংলাদেশৰ পৰা মানুহ আনি কংগ্ৰেছে সংস্থাপিত কৰিব। কিন্তু মই আচৰিত হৈছোঁ, ইয়াত এটা অভিযোগ বিজেপি দলৰ এজন জ্যেষ্ঠ নেতা অমিয় কান্তি দাসে উত্থাপন কৰিলে যে বিজেপিৰ যিজন প্ৰাৰ্থী ধলাই সমষ্টিৰ, তেখেত অলপ সন্দেহজনক ব্যক্তি আৰু তেখেতক আচলতে বহিৰাগত বুলিয়ে কৈছে। মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ দায়িত্ব আছিল যে বিষয়টো লৈ মেজিষ্ট্ৰেটৰ এটা তদন্ত দিয়াৰ, ইলেকশ্যন কমিশ্যনত, যিহেতু এটা গুৰুতৰ অভিযোগ। কিন্তু ইয়াকে নকৰি তেখেতে ইয়াত থকা জনগণক ক'লে এনেকুৱা কথাবিলাক উলিয়াই পেলাই কংগ্ৰেছে বৰাকৰ বাংলাভাষী লোকসকলক বিপদত পেলাব বিচাৰিছে। এনেকুৱা কথা কৈ তেখেতে নিজেই সংবিধানৰ বহিৰ্ভূতভাৱে এখিনি মানুহক আশ্ৰয় আৰু প্ৰশ্ৰয় দিয়াৰ চেষ্টা কৰিছে নেকি, এইটো মোৰ প্ৰশ্ন। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সেইটো কিজানি ইচ্ছাকৃতভাৱে কৰিছে অন্য মানুহক নটিছৰ ভয় খুৱাবলৈ, সেইটো মোৰ এটা প্ৰশ্ন। সেই কামটো নকৰি তেখেতে এখিনি মানুহক ভয় খুৱাই পেলাই চৰকাৰী পক্ষৰ কৰিব বিচাৰি আছে। যোৱাকালি কৈছে যে মোৰ ল'ৰা মানে কংগ্ৰেছত পৰিয়ালবাদ চলে, কংগ্ৰেছত কোনে ক'ত ছিট পাব জন্মৰ লগে লগে নিশ্চিত হৈ আহে। কিন্তু তেখেতে বোধ কৰোঁ পাহৰি গৈছে যে তেখেতসকলৰ দলৰ কিমানৰ পৰিয়ালত তেনেকুৱা চলিছে। এইখন এখন কাগজ, ইয়াতো পৰিয়ালৰ এনেকুৱা কথা আছে। উদাহৰণস্বৰূপে বেদ প্ৰকাশ গোৱেলৰ ল'ৰা আছিলে পীযুষ গোৱেল, অমিত শ্বাহৰ ল'ৰা জয় শ্বাহ, ৰাজনাথ সিঙৰ ল'ৰা পংকজ সিং MLA, আৰু এনেকৈ মই বহুতখিনি আপোনালোকৰ হাতত দি যাম তথ্য। তেওঁ আমাৰ 3জনৰ উদাহৰণ দিছে, মই তেখেতক কিজানি 30জনৰ উদাহৰণ দিম যে বিজেপিত বেছি পৰিয়ালবাদ চলে। 2014 চনত আলুৰ দাম আছিলে 8ৰ পৰা 10 টকা, বৰ্তমান সময়ত ই 32 টকা। 2014 চনত বিলাহী কিলো 6 টকাৰ পৰা 10 টকা আছিল, এতিয়া হ'লগৈ 80 টকা। আৰু চাউলৰ দাম 14 টকা আছিল, এতিয়া 50 টকা। পিঁয়াজৰ দাম আছিল 10ৰ পৰা 20 টকা, কাৰণ 20 টকা হোৱাৰ সময়ত তেখেতসকলৰ নেতাসকলে পিঁয়াজৰ মালা পিন্ধি অসমত আৰু দিল্লীত স্মৃতি ইৰাণী, প্ৰশান্ত ফুকন সকলোৱে প্ৰতিবাদ কৰিছিল। কিন্তু এতিয়া 70 টকা হ'ল। করিমগঞ্জের রাতাবাড়ির কাজির বাজারে অগ্নিকাণ্ড। ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলে ভস্মীভূত বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। শামসুল হক নামের এক ব্যক্তির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। আগুনের লেলিহান শিখা কাজির বাজারে 6টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সন্দেহ প্রকাশ করা হচ্ছে। আগুনের লেলিহান শিখার ভয়াবহ রূপ দেখে স্থানীয় জনগণ অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়ার পাশাপাশি আগুনের লেলিহান শিখা থেকে কাজির বাজারকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় জনগণ। প্রায় আধা ঘন্টার পর ঘটনাস্থলে এসে উপস্থিত হয় অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি। অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি পৌঁছার পূর্বে আগুনের লেলিহান শিখায় জ্বলে ভস্মীভূত হয়ে যায় 6টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্থানীয় কাজির বজাৰত মানে ভয়ংকৰ অগ্নিকাণ্ড হৈছিলে, যাৰ ফলত 6খন দোকান একদম মানে ধ্বংস হৈছে আৰু এটা তুলাৰ ছুপাৰ গুদাম আছিলে সেইখনো ধ্বংস হৈছিলে। কেইবা লাখ টকা মানে আমাৰ ক্ষয়ক্ষতি হৈছে এই বজাৰত। আপোনাৰ মানে আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচ ষ্টেচন আগতে আমাৰ ৰাতাবাৰী থানাৰ সন্মুখত আছিলে। এই কেইদিনৰ পৰা আমি শুনা পাইছোঁ যে ফায়াৰ ছাৰ্ভিচ ষ্টেচনটো অন্য বেলেগ ক'ৰবাত স্থানত লৈ গুচি গ'ল। কোনে লৈ গুচি গ'ল আমি এতিয়াও মানে খবৰ পোৱা নাই। কিন্তু আমাৰ দাবীটো হ'ল আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচ ষ্টেচনটো আমাৰ ৰাতাবাৰী থানাৰ সন্মুখত চৰকাৰী বাৰী মৌজাৰ ওচৰত 2 বিঘা জগা ইয়াত এলেক্ট কৰা আছে ফায়াৰ ব্ৰিগেড ছাৰ্ভিচৰ নামত। সেই জগাত অনাৰ কাৰণে আমি দুৰালভাৱে স্থানীয় বিধায়ক তথা এইবাৰকোৰ আমাৰ এমপি মহোদয়ক আমি বহুত ভোট দিছোঁ। এই
এই ভোটৰ সময়ত এম পি মহোদয়ক আমি বহুত ভোট দি পাইছোঁ, মাইনৰিটি এলেকাৰ পৰা বহুত ভোট দি পেলাই আমি এম পি বনাইছোঁ এবং স্থানীয় মাইনৰিটি মানুহ এতিয়া বৰ্তমান যোনজন বিধায়ক আছে বিজয় মালাকাৰ মহোদয়ৰ লগতো আমাৰ মাইনৰিটি মানুহ বহুত আছোঁ, আমিও আছোঁ। বিজয় মালাকাৰ কৰ্মবীৰ বিধায়ক হয়, তেওঁৰ ওচৰত এটা অনুৰোধ কৰিছোঁ আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচ ষ্টেচনটো যাতে আমাৰ ৰাতাবাৰী থানাৰ সন্মুখত যাতে পুনৰ বিবেচনা কৰি অতি সোনকালে যেন আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচ ষ্টেচনটো আমাৰ ইয়াত দিয়াৰ কাৰণে এই ৰাইজৰ পৰা গোটেই বজাৰৰ ফালৰ পৰা আমি দাবী ৰাখিছোঁ। কিমান ক্ষয়ক্ষতি হৈছে আজি? কেইবা লাখ টকা ক্ষয়ক্ষতি হ'ব। অগ্নিকাণ্ডৰ ঘটনা কেনেদৰে সংঘটিত হৈছে বুলি আপোনালোকে অনুমান কৰিছে? শ্বৰ্ট চাৰ্কিট হ'ব, শ্বৰ্ট চাৰ্কিটৰ পৰা অনুমান কৰা হৈছে। মিজোরামের দাগি আসামিকে পাকড়াও করতে করিমগঞ্জে এসে উপস্থিত মিজোরাম পুলিশের একটি দল। করিমগঞ্জ জেলার সোজপুরের কামাল হোসেনের বিরুদ্ধে মিজোরামের চম্পাইয়ে নেশা সামগ্রী পাচারের জন্য এনডিপিএস ধারায় মামলা হয়। সেই মামলা থেকে বাঁচতে কামাল হোসেন করিমগঞ্জের সোজপুরের বাড়িতে আত্মগোপন করে। এদিকে মিজোরাম পুলিশের একটি দল কামালের খোঁজে করিমগঞ্জে এসে উপস্থিত হয়। করিমগঞ্জ সদর থানার পুলিশের সহায়তায় কামাল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। কামাল হোসেনকে প্রথমে করিমগঞ্জ সদর থানায় এনে মেডিকেল টেস্ট করানোর পর মিজোরাম পুলিশের হাতে তুলে দেয় করিমগঞ্জ পুলিশ। মিজোরাম পুলিশ ড্রাগস পাচারের আসামি কামাল হোসেনকে সাথে করে নিয়ে মিজোরামের উদ্দেশ্যে রওনা দেয়। কাছাড়ের লক্ষ্মীপুর জুজাং পাহাড় থেকে নিরুদ্দেশ হওয়া পশ্চিমবঙ্গের ফেরিওয়ালার মৃতদেহ উদ্ধার। জুজাং পাহাড়ের ভেতর মাটিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার ফেরিওয়ালার মৃতদেহ। পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ মৃতের পরিবারে। 3 দিন পূর্বে কাছাড়ের লক্ষ্মীপুরের জুজাং পাহাড় অঞ্চল থেকে বহিরাজ্যের রাহুল শেখ নামের এক ফেরিওয়ালা নিরুদ্দেশ হয়। বাইকে করে সামগ্রী নিয়ে কাছাড়ের জিরিঘাট থেকে শিলচর অভিমুখে আসার সময় লক্ষ্মীপুরের জুজাং পাহাড় অঞ্চল থেকে নিরুদ্দেশ হয়েছিল রাহুল শেখ নামের এই ফেরিওয়ালা। ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল রাহুল শেখের বাইক সহ বিভিন্ন সামগ্রী ও রাহুল শেখের স্যান্ডেল। রাহুল শেখ মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা। কর্মসূত্রে দীর্ঘদিন থেকে সে শিলচরে বসবাস করে আসছিল। কাছাড়ের বিভিন্ন স্থানে ফেরি দিয়ে বিড়ি বিক্রি করে জীবন নির্বাহ করত রাহুল শেখ। ঘটনার পর নিরুদ্দেশ হওয়া ফেরিওয়ালার পরিবারের লোকেরা লক্ষ্মীপুর পুলিশ থানায় পশ্চিমবঙ্গের তাসির শেখ ও আবু শেখ নামের অন্য 2 ফেরিওয়ালার বিরুদ্ধে অপহরণের অভিযোগ উত্থাপিত করে এক মামলা দায়ের করে। মামলা দায়ের পর পুলিশ এক অভিযুক্তকে আটক করলে রহস্যজনকভাবে এই অভিযুক্তকে ছেড়ে দেয় স্থানীয় পুলিশ। এদিকে ঘটনার 2 দিন পর নিরুদ্দেশের স্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে জুজাং পাহাড়ের ভেতর ফেরিওয়ালা রাহুলের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকেরা সন্ধান চালিয়ে জুজাং পাহাড়ের ভেতরে মাটিতে পুঁতে থাকা অবস্থায় উদ্ধার করে রাহুল শেখের মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় পুলিশ প্রশাসনের লোকেরা মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। রাহুল শেখের পরিবারের অভিযোগ, তাসির শেখ ও আবু শেখ তাদের পুত্রকে হত্যা করেছে। ফেরি দেওয়াকে কেন্দ্র করে তাসির শেখ ও আবু শেখের সাথে বিবাদ চলছিল রাহুলের। এমনকি তাসির শেখ ও আবু শেখ রাহুলকে পূর্বেও হত্যার হুমকি প্রদান করেছিল বলে অভিযোগ তুলেন রাহুল শেখের পরিবার। স্থানীয় পুলিশের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেন মৃত রাহুল শেখের পরিবারের লোকেরা। আমার ছেলে আজকে ডেড বডি পাওয়া গেছে। আমার ছেলে গত সোমবার 4 তারিখে 2:30টার পর থেকে নিখোঁজ। পুলিশকে জানিয়েছিলাম, প্রথম জানিয়েছিলাম আমি তো জানি না যে এই এরিয়াটা কোন এরিয়া। হ্যাঁ, আমি প্রথম জিরিঘাট পুলিশে যাই। আমি যখন লোকেশনটা বললাম যে স্যার এইখানে এইরকম আমার মানে ছেলে নিখোঁজ, হ্যাঁ, তাদের লোকেশন দেখলো, মানে ফুটেজ আমার ছেলের ফুটেজটা দেখলো। দেখার পরে বলছে যে না, আপনার ছেলে বাড়িয়ে গেছে, 1:57 মিনিটে বেরিয়ে গেছে। মানে জিরিঘাট থানার যে আইসি সে বলল 1:57 বেরিয়ে গেছে। এটা আমাদের জিরিঘাট থানার ম্যাটাল নয়। তারপরে আমি গেলাম লক্ষ্মীপুরে যাওয়ার পরে সেই দিনকে 4 তারিখে
আমাদের এই আসামের মুখ্যমন্ত্রী হ্যাঁ ধলাইয়ে এসছিলেন, স্টাফগণ ছিল না, সামথিং কনস্টেবল ছিল। আর এগুলা খুঁজাখুঁজি করতে আমি জিরিঘাট থানা এইদিক ওইদিকে পাগলের মতো আমার ছেলেকে খুঁজাতে আমি তখন লক্ষ্মীপুর থানা যাই। তখন মোটামুটি 11টা আনুমানিক রাত 11টার পরে যখন গেলাম তখন বলছে যে আগে আপনি ভালো করে জানুন যে আপনার ছেলে কোনো বন্ধু বান্ধবের কাছে গিয়ে না গিয়েছে। আমি বলছি স্যার শিওর আমার ছেলে এইরকম নয় যে কোনো বন্ধু বান্ধব বা কোথায় আড্ডাবাজি করে। সে ব্যবসা ছাড়া কিচ্ছু বুঝে না, সে টাইমে যায় টাইমে আসে। ছট পূজাকে কেন্দ্র করে কুশিয়ারা নদীর তীরে ব্যাপক ভিড় ভক্তপ্রাণ জনগণের। হিন্দু রীতিনীতি অনুযায়ী বছরে দুবার ছট পূজা পালন করা হয়। বৃহস্পতিবার কার্তিক ছট পূজার প্রথম দিনে করিমগঞ্জ শহরের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুশিয়ারা নদীর তীরে ডুবন্ত সূর্যকে পুজো করা হয়। শুক্রবার ভোর সকালে ছট পূজার উপলক্ষে উদিত সূর্যকে পূজা করার জন্য করিমগঞ্জ শহরের বিসর্জন ঘাট ও চরবাজার এলাকার বিভিন্ন ঘাটে ভিড় জমান পুরুষ ও রমণীরা। বিভিন্ন নৈবেদ্য নিয়ে ডালা সাজিয়ে নদীতে নেমে সূর্যকে অর্ঘ্য প্রদানের মাধ্যমে পুজো সারেন পুরুষ মহিলারা। ছট পুজো উপলক্ষে সাত সকালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আপনি কি চোখের সমস্যায় ভুগছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই। আপনার হাতের মুঠোয় পেয়ে যাবেন বরাকের বিশিষ্ট চক্ষু চিকিৎসক। আপনার চোখের রোগ সারাতে আজই যোগাযোগ করুন চৌধুরী আই ক্লিনিকে। এখানে বরাকের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর HK চৌধুরী প্রতি বুধবার ও ডক্টর H চৌধুরী প্রতি শনিবার রোগী দেখবেন। এছাড়াও ডক্টর রাহুল, ডক্টর আরিফ, ডক্টর মিনাল, ডক্টর মেনকা, ডক্টর রিশু, ডক্টর দীপিকা, ডক্টর সিদ্দিক প্রতিদিন আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন। আমাদের এখানে অটো রিফ্র্যাক্টোমিটার স্লিট ল্যাম্প দিয়ে চক্ষু পরীক্ষা করা হয়। তাই আজই যোগাযোগ করুন চৌধুরী আই ক্লিনিক, মেইন রোড, শম্ভুসাগর উদ্যানের শহীদ বেদির সম্মুখে। যোগাযোগ 9435760434। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। পতাকা উত্তোলন ও শুভযাত্রার মাধ্যমে আরম্ভ হলো রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠান। সকালে পতাকা উত্তোলন করেন রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শরদিন্দুনাথ মজুমদার। এরপর রামকৃষ্ণনগর নেতাজি বাগে শহীদ বেদিতে মাল্যদান করেন স্কুলের অধ্যক্ষ, সাংসদ, বিধায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তারপর রামকৃষ্ণনগর এলাকার সরকারি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও রামকৃষ্ণ বিদ্যাপীঠের অধ্যক্ষ
বিধায়ক, সাংসদ ও স্কুলের প্রাক্তনীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি পুরো রামকৃষ্ণ শহর পরিক্রমা করে রামকৃষ্ণ বিদ্যাপীঠে এসে সমাপ্ত হয়। এদিন রামকৃষ্ণ বিদ্যাপীঠের সঙ্গে যুক্ত হওয়া 251 নং রামকৃষ্ণ শিশু সদন এলপি স্কুলের নতুন গেটের উদ্বোধন করা হয়। বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে 5 দিনব্যাপী রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্ল্যাটিনাম জুবিলি বর্ষ পালিত হবে বলে জানান স্কুলের অধ্যক্ষ শরদিন্দু মজুমদার সহ অন্যান্যরা। আমাদের করিমগঞ্জ সমষ্টির সাংসদ শ্রীযুক্ত জানাচ্ছি জমির বন্দর মাতৃভাষা গৌরব সপ্তাহ উদযাপন সরস্বতী বিদ্যানিকেতনে। মাতৃভাষা গৌরব সপ্তাহ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীদের নিয়ে ভারতের বাঙালি মনীষীদের জীবন্ত প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। এদিনের অনুষ্ঠান নিয়ে বিদ্যালয়ের শিশু বাটিকার প্রধান পুলমা পুরকায়স্থ জানান, ভারত সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিয়েছে। উপলক্ষে রাজ্য সরকারের নির্দেশে ভাষা গৌরব সপ্তাহ উদযাপন করা হচ্ছে সরস্বতী বিদ্যানিকেতনে। ভাষা গৌরব সপ্তাহ উপলক্ষে শুক্রবার শিশুদের মধ্যে মহাপুরুষ খুঁজে নেওয়া এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদেরকে পরিচিত করিয়ে দেওয়া এরকম একটি অনুষ্ঠান কচিকাঁচাদের নিয়ে আয়োজন করা হয়। বিদ্যালয়ে আপনারা সবাই জানেন যে আমাদের সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, মাতৃভাষা এবং অসমীয়া ভাষাকে ধ্রুপদী ভাষার গৌরব দিয়েছেন। তো ওই হিসেবে আমরা গৌরব সপ্তাহ হিসেবে পুরো বিদ্যালয়ে আজকে 7 দিন ব্যাপী এই অনুষ্ঠান করে যাচ্ছি। তো এখন যারা এখানে সেজে বসে আছে ওরা এত গভীর কথাগুলো বুঝবে না, ওরা অনেকেই ছোটো প্রাক প্রাথমিকের বাচ্চারা, তাই ওদেরকে একটা আলাদা আলাদা ব্যক্তিত্ব হিসেবে সাজিয়ে আমরা ওদেরকে বসিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি যে ওনাদের বাংলা ভাষায় এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ওনাদের কী কী অবদান ছিল ওদের মতো করে বুঝিয়ে ওদেরকে সাজিয়ে আজকের দিন আমরা পালন করছি। আগামী দিন 9 তারিখ আমাদের 1 সপ্তাহের এই অনুষ্ঠান। তো আমরা এখানে যাদেরকে সাজিয়েছি, কমলা ভট্টাচার্য, আপনারা বুঝতে পারবেন না বলে আমরা নাম আবার লিখে রেখে দিয়েছি। কমলা ভট্টাচার্য সঙ্গীত হিসেবে প্রিয়ব্রতা চক্রবর্তী সেজেছে, আশাপূর্ণা দেবী, দীপিকা নাথ, কামিনী সেজেছে সোনাক্ষী দাস, সারদা দিদি সেজেছে ঋষিকা চক্রবর্তী, ঋত্বিকা চক্রবর্তী, রানী রাসমণি, পূর্বা দেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রতীক পুরকায়স্থ, জীবনানন্দ দাস, ব্রহ্মদীপ বণিক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পেয়েছে সৌভ দাস, রবীন্দ্রনাথ ঠাকুর হর্ষদীপ দে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেয়েছে ঈশান দে, রাজা রামমোহন রায়, প্রতিবাদ গোস্বামী, আর স্বামী বিবেকানন্দ সাজিয়েছি সৌভিক আদিকে। এভাবে সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।